আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি কি বলেছি আমি এগুলো করব না? করবে কখন বলেছ? এখন থেকে করব। কি করবে? স্ত্রীর দায়িত্ব পালন করব। ও তাই? তুমি কি ভেবেছ তুমি দয়া দেখিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করবে আর আমি তোমার দয়া হাত পেতে নিব? এই আশরাফ আহমেদের দিন এত খারাপ আসেনি যে তোমার মতো নেংটি ইঁদুর ছানার দয়া নিতে হবে। আশরাফ খেকিয়ে উঠে বলল। মিনময়ী অবুধ নেত্রে তাকিয়ে আশরাফের দিকে, চোখ দিয়ে এখনো পানি গড়াচ্ছে। ফ্যাসফ্যাসে গলায় বলল, আপনি তো মাত্র বললেন এসব করতে হবে। হবে, কিন্তু সেটা ভালোবেসে করতে হবে, বাধ্য হয়ে কিংবা দয়া দেখিয়ে নয়। ঠিক আছে, কি ঠিক আছে? ভালোবেসে করব। বাহাতে অশ্রু মুছতে মুছতে বলল মিনময়ী। আশরাফের এতেও সমস্যা, খেকিয়ে উঠে বলল, ভালোবাসা বুঝি এত তাড়াতাড়ি হয়ে যায়? তাহলে কি করব এখন? ভালোবাসলে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। তার জন্য কি করতে হবে? চুমু খেতে হবে, আর নিয়ম করে যা যা করলাম সব দায়িত্ব পালন করতে হবে। কি? কি না, হ্যাঁ বলো। রোজ সকালে বিকালে নিয়ম করে চুমু খাবে, তাহলে ভালোবাসা হয়ে যাবে। নাও, এখন থেকে শুরু করো। তাহলে আজ থেকে স্ত্রীর দায়িত্ব পালন করা শুরু করে দিতে পারো। আশরাফ মুখ এগিয়ে দিয়ে বলল। মিনময়ী চোখ মুখ বিকৃতি করে দেখে যাচ্ছে অদ্ভুত লোকটিকে। লোকটির কথার কোনো আগাগোড়া নেই, পুরোটাই বিভ্রান্তিকর। মিনময়ীকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আশরাফের তেতে উঠল। কি হলো, দিচ্ছ না কেন? রুচিতে পাচ্ছে? অস্বস্তি হচ্ছে? এত বড় অপমান! আমি আজকেই সালিশের ব্যবস্থা করব। এই দুলা ভাই! বলে আশরাফ চেয়েছিয়ে সাইডকে ডাকতে লাগলো। মিনময়ী লাফিয়ে উঠে আশরাফের হাত টেনে ধরে। দেব না কখন বলেছি? দেব তো। তাহলে জীবনী দিয়ে দাঁড়িয়েছিলে কেন? খবরদার নিংটি ধরেছে না। আমি চুমু দিতে বললে কখনো জীবনী দিয়ে বসবে না। বলবো আর ফটফট চুমু খাবে, নয়তো আমি এবার সালিশ ব্যবস্থা করেই ছাড়বো। মিনময়ী ভালো করে চোখের পানি মুছে আশরাফের কাছে এগিয়ে গেল। আশরাফ শটান হয়ে দাঁড়িয়ে আছে। মিনময়ী ইতস্তত করেই বলল, একটু মাথা নামিয়ে আনুন। কিভাবে চুমু দিতে হয় মনে আছে তো? আছে। বলো তো। কাঁপাকাঁপি করা যাবে না, চোখ মুখ কুচকানো যাবে না, এক হাত দূরে বসে চুমু খাওয়া যাবে না, গলা জড়িয়ে ধরে খেতে হবে, সবাই নিয়ে চুমু খেতে হবে। আশরাফ ঠোঁট কামড়ে হাসি আটকাচ্ছে, আবারও গম্ভীর মুখ বানিয়ে বলল, এই তো, গুড। সবসময় মনে থাকে যেন। এখন শুরু করো। জড়তা ইতস্ততা সংকোচবোধ নিয়ে মিনময়ী এগিয়ে গেল। চিকন রুগ্ন হাতটিতে পুরশালী গলদেশ আঁকড়ে ধরতেই দুটো বলিষ্ঠ হাত কোমর জড়িয়ে নিল। কেঁপে উঠতেই সতর্ক বার্তা আসে, কাঁপাকাঁপি করা যাবে না। আলতো শুকনো স্পর্শে একে একে ললাটের চর্ম ছুঁয়ে গেল নরম ওষ্ঠাদয় বদ্ধ নেটের উপরিভাগ। নাকের ডগাসহ খোঁচা খোঁচা দাড়িযুক্ত দুই গাল। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পেরে মিনময়ী জ্বর খাটিয়ে বের হয়ে আসতে চায় আশরাফের বাঁধন থেকে। বদ্ধ নেটের পুরুষটি তৎক্ষণাৎ বাদ চাতল যথাযথ যুক্তি দেখিয়ে। চুমু আর ঠোঁট হলে একে অপরের পরিপূরক। চুমু ছাড়া ঠোঁট হয় না, ঠোঁট ছাড়া চুমু হয় না। চুমুর উৎপত্তি স্থল হচ্ছে ঠোঁট। তুমি এত গাদ্দার কি করে হতে পারো? চুমুর উৎপত্তি স্থলকে ভুলে গিয়ে? তোমার তো সবার আগে ঠোঁট চুমু খাওয়া দরকার ছিল। তোমার উচিত চুমুর উৎপত্তি স্থল হিসাবে প্রতিদিন ঠোঁটকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা। আগামীকাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠোঁটকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে, টানা 5 মিনিট ধরে। আমার ঠোঁটে চুমু খাবে, বুঝলে? এখন ঠোঁটে চুমু খাও, নয়তো গাদ্দারি হয়ে যাবে ঠোঁটের সাথে। কমন ফার্স্ট। মিনময়ী হা করে তাকিয়ে রইল আশরাফের দিকে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আশরাফের পেট ফাটা হাসি আসছে মিনময়ীর আলাভোলা মুখ দেখে। গম্ভীর মুখশ্রী বহাল রেখে সে ডান হাতে মেথিন গাল দুটো চেপে শব্দ করে দুটো চুমু খেল পাতলা নরম ওষ্ঠে। টলমলে আখিদয় তখন নজর চুরি করে নিয়েছে সম্মুখে নির্লজ্জ আখিদয় থেকে। মাদকতায় আচ্ছন্ন নয়নে আশরাফ শুষে নিচ্ছে স্ত্রীর লাজুক মুখশ্রীর সৌন্দর্য। হ্যাং আউট করার ভালো এক উপায় পেয়েছে। সিক্ত লাল ওষ্ঠাদয় তিত্তির করে কাঁপছে বদনও। মিনময়ী নুয়ে পড়া দেহটাকে টেনে হেসে জোরপূর্বক বসিয়ে রেখেছে আশরাফ। একটা চুমু খেলে আগামী 10 মিনিট মরার মতো পড়ে থাকবে, কাঁপতে কাঁপতে ভূমিকম্প বইয়ে দেবে, কান্না করবে, দুর্বল দেহ ভর ছেড়ে দেয়। যত সব দুর্বলতা রুগ্নতা তার সাথে।
কই, ঘরে কাজ করার সময় তো এসব কিছু থাকে না। তখন তো মা দশা বোঝার মতো ছোটাছুটি করে কাজ করে। আর তাছাড়া থাকবেই বা কিভাবে? সে তো বুড়ো, তার সাথে সংসার করা যাবে না। রুচিতে বোধহয় বাধে, তার ছোঁয়ায় অস্বস্তি হয়। না না, এত অপমান সহ্য করার মতো না। সে হুলোবিড়াল হয়ে যদি নিংটি ইঁদুরকে সঠিক পথে না আনতে পারে, তবে কিসের হুলোবিড়াল হলো সে? তার তো কোনো মানসম্মানই রইল না। বিছানার উপর বসে আছে মিনময়ী, কম্পিত হাতে একটি কলম, কোলের উপর নোটবুক। মাঝে মধ্যেই নাক টেনে উঠছে, ঘন পল্লব নোনা জলে টইটুম্বর। নত মস্তক জাগিয়ে আর চোখে সামনে তাকালে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা আশরাফের রাগী দৃষ্টি নজরে আসে। সাথে সাথে সে চোখ সরিয়ে নেয়। এতক্ষণ ধমকে বকাবকি করে সকল স্ত্রীর দায়িত্ব নোটবুকে লিখিয়েছে, তাকে দিয়ে যেন ভুলে না যায়। তার ভাবনার মাঝেই ফের গম্ভীর আওয়াজ শব্দের বান ছুঁড়ে মারে মিনময়ীর দিকে। শোনো ইঁদুর ছানা, আজকে আমি তোমার শেষবারের মতো সাবধান করছি। আজ থেকে যদি ঠিকমতো এই দায়িত্ব পালন না করো, সারাদিন আমায় অবহেলা করো, চুমু খেতে গেলে কাঁপাকাঁপি করো, অজ্ঞান হয়ে যাও, তাহলে কিন্তু আমি চুপ থাকবো না। এইবার আমি সালিশের ব্যবস্থা করেই ছাড়বো। মিনময়ী চুপচাপ ঘাড় নেড়ে সায় জানালো। ঘাড় কেন নাড়াচ্ছ? মুখ নেই? মুখে বলতে পারো না? আশরাফ খেকিয়ে উঠল। মিনময়ী টলমলে আঁখি তুলে কানরত গলায় বলল, বলছি তো আর এমন করবো না কখনো। মনে থাকে যেন, আমার যেন বলে দেয়া না লাগে। ঠিক সময় মতো স্ত্রীর সব দায়িত্ব পালন করা হওয়া চাই, না হলে কিন্তু আমি সালিশের ব্যবস্থা করব। আচ্ছা। জোরে কথা বলবে আমার সাথে, মিনমিন করবে না। যা বলবো তা ফটাফট করে ফেলবে, একটুও ন্যাকামো করবে না। মিনময়ী শব্দ করে কেঁদে উঠল এবার। এই কেমন লোকের সাথে তার বিয়ে দিল বাবা? লোকটা যে প্রচুর রক্তেরা খেসরা লোক। কথা কথাই দোষ ধরবে। মিনময়ীর কান্নায় আশরাফ দ্বিগুণ গর্জে ধমক দিল। এই মেয়ে, একটু কাঁদবে না। ঘরের কাজ করার সময় তো নাকে চোখে তো পানি থাকে না। আমার সামনেই যত আধিক্যতা, বেশি ছাড় দিয়ে ফেলেছি কি না? এখন থেকে কোনো ছাড় নেই। একটা স্ত্রীর দায়িত্ব যদি মিস হয়েছে, তাহলে তোমার খবর আছে। আশরাফের ধমকে মিনময়ী তাড়াতাড়ি নাক চোখ মুছতে লাগলো শাড়ির আঁচল দিয়ে। আশরাফ মুখ বিকৃত করে ছি বলে উঠল। ইউ, ছি ছি ছি! তুমি কি আমার টাকা বাঁচাচ্ছ টিস্যু ব্যবহার না করে? নাকি আমি শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দিতে বলেছি, তাই তুমি আঁচলটা নষ্ট করে দিলে? কোনটা? তাড়াতাড়ি বলো। তোমার একটা হেস্তনেস্ত না করলেই না। আমি বড় বলে নিজের আঁচল দিয়ে আমার সেবা যত্ন করা যাবে না, তাই এই ফোন দিয়ে। মিনময়ীর কান্না থেমে গেল। অবাক পানে তাকিয়ে আশরাফের দিকে। একটা মানুষ এত ধানে চালে কিভাবে পেঁচাতে পারে? সে আঁচল ছেড়ে অতিষ্ঠ হয়ে কানরত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ করুন, যা হ্যাস্ত ন্যস্ত করার করুন। আপনার মতো পাগল লোকের সাথে থাকলে আমি কোন দিন পাগল হয়ে যাব? বলেও অসহায় বোধ করলো মিনময়ী আশরাফের ক্রুদ্ধ দৃষ্টি দেখে। এই সারগুলো নিশ্চিত আবারও খেপেছে। উগ্র চিত্রে হাতের তোয়ালে ছুঁড়ে মারল বিছানায় আশরাফ। এক ঝটকায় মেয়েটিকে বিছানায় ফেলে গাল দুটো চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, আমি পাগল, আমি বুড়ো, আর কিছু বাকি আছে আমায় অপমান করার জন্য? আর কত দয়া দেখাবো তোমার উপর বলো তো? এবার তো দেখছি সালিশ ব্যবস্থা করেই ছাড়বে তুমি। ভুল বলেছি, আর বলবো না, এবারের মতো ছেড়ে দিন। অপকটে ভুল স্বীকার করে নিতে পটু মিনময়ী। এই বৈশিষ্ট্যের সাথে আশরাফ পরিচিত, তাই মাথা ঘামায় না এটা নিয়ে। সে নিজ কথায় আটকে আছে। ভেবে দেখো তো, তোমাদের গ্রামের পঞ্চায়েতের সামনে যদি তোমার বাবাকে জিজ্ঞেস করা হয় তুমি তোমার স্বামীকে বুড়ো বলেছ, এখন আবার পাগল বলছো, তখন তার কেমন লাগবে? শান্ত স্বরে বলল আশরাফ। অতি নিকটে রুগ্ন মেয়েটির চোখে মুখে তখন অন্ধকার অনুতপ্ততা। উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ল আরো প্রবল বেগে মেয়েটির চোখে মুখে। বদ্ধ নেত্রে এগিয়ে আসা আশরাফের নাক ঠোঁট তখন ছুঁয়ে যাচ্ছে মেয়েটির গাল। মেধির নরম ত্বকের গালটাতে রুক্ষ দাড়িযুক্ত গালটা ক্ষিপ্ত চিত্রে ঘষে দিল। মিনময়ী আর্তনাদ করে উঠল। আশরাফ গা ঝাড়া দিয়ে নেমে যায় মিনময়ীর হাতে নোটবুক নিয়ে। সেটিতে আদপ্রান্ত একবার চোখ বুলিয়ে বলল, 1 নম্বরটা কালকে থেকে শুরু করবে। আজকে 2 নম্বরটার দায়িত্ব দিয়ে শুরু করবে। একটু পরে আমি অফিসে যাব। অফিসের শার্ট, প্যান্ট, ওয়ালেট সাজিয়ে রাখবে বিছানায়, আর আমায় তৈরি হতে সাহায্য করবে, বুঝেছো? হুম। আশরাফ সরু দৃষ্টিতে মিনময়ীর হাতে লেখা পর্যবেক্ষণ করে বিদ্রুপের হাস নিয়ে বলল, হাতে লেখা তো ভালোই আছে,
ভবিষ্যতে ডাক্তার হতে পারবে। মেডিকেলে ভর্তি হয়ে যাও। শিয়া সেদিন বলল তোমার কলেজে ভর্তি করিয়ে দিতে। কতদূর পর্যন্ত পড়েছিলে? অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছিলাম। বাকি 3 বছরটা কে দেবে? তোমার স্বামী? আব্বার ব্যবসা বন্ধ হয়ে গেছিল, তাই আর পড়তে পারিনি। কেন? ব্যবসা বন্ধ হয়ে গেছিল কেন? আব্বার বাড়িতে অনেক টাকা দিতে হতো। সেইবার দুলাভাইয়ের ব্যবসার লস হয়, আব্বা তার দোকান বিক্রি করে দেয়। লস হয়েছে তোমার দুলাভাইয়ের, টাকা তোমার আব্বু কেন দেবে? টাকা না দিলে দুলাভাই আর তার বাড়ির লোক আপার উপর অত্যাচার করত। সেইবার দুলাভাই আপার হাত ভেঙে দিয়েছিল মেরে। ডাক্তার দেখানোর কথা বলে তার শাশুড়ি গরম কড়াইয়ে হাত চেপে ধরেছিল। বলতে বলতে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল মিনময়ী। আশরাফের চেহারা থেকে রসিকতার প্রলেপ সরে যায়। মুখশ্রী থমথমে গম্ভীর হয়ে ওঠে। কান্নারত মেয়েটির দিকে এক পলক তাকিয়ে তার কাছে হেঁটে গেল। মলিনতা দূর করে ফের কণ্ঠে রসিকতার কণ্ঠে বলল, দেখেছ, সেই তুলনায় তোমার স্বামী কত ভালো। তোমার উচিত আমায় দিনরাতে চুমু খাওয়া। মিনময়ী কান্নারত চোখ তুলে আর চোখে দেখে নেয় খেসরা লোকটিকে। পরপরই সন্ধ্যান কণ্ঠে চপলতার সহিত জিজ্ঞাসা করল, আমি কি পড়াশোনা করতে পারবো? পারবে যদি তুমি চাও। আশরাফ গভীর গলায় বলল। মিনময়ীর চোখে মুখে খুশির চমক। সে পড়াশোনা করতে পারবে আবার। সে বিশ্বাস করতে পারছে না। তাকে তো বলা হয়েছে বিয়ের পর মেয়েরা পড়াশোনা করে না, তাদের সংসার করতে হয়। পড়াশোনা করে হাতের 5 পা দেখে ফেলে সেই মেয়ে দ্বারা আর সংসার হয় না। এই ধারণা সে উৎসুক কণ্ঠে বলল, আমি চাই, পড়তে চাই। চাই বললেই তো হবে না, তার জন্য শর্ত রয়েছে, সেগুলো তো আগে মানতে হবে। আমি রাজি, সব শর্তে। না শুনেই রাজি? হুম। এটাই বাকি ছিল। আর একটা সত্যি নিয়ে আসছে আমার। যে বয়সে ছেলে মেয়েদের জন্য স্কুলের সামনে গ্লুকোজের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকার কথা, সেই বয়সে বইয়ের জন্য কলেজের সামনে ফল আর গ্লুকোজ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ফল খাও, শক্তি বাড়াও। বউ আমার রুগ্ন, লেদু কিনা, চাঁদ কপাল আমার। হতাশার কণ্ঠে বিলাপ করতে করতে আশরাফ তোয়ালে গলায় ঝুলিয়ে ওয়াশরুমে চলে গেল। তার এই জন্মে আর সংসার করা লাগবে না। 35 বছর বয়সে এসে বউ মানুষ করতে হচ্ছে ভাবনার বিষয়। সে বাচ্চা মানুষ করবে কবে? মানুষ করার কথা বাদই দিলাম, বাচ্চা ডাউনলোড করবে কবে? একটা চুমু খেতে গেলে বউ ভূমিকম্প বইয়ে দেয় হাঁপানি রোগীর মতো আচরণ করে। তার ভবিষ্যৎ তো অন্ধকার আর অন্ধকার। স্বামীর থেকে ছাড়া পেয়ে মিনময়ী ছুটে গেল ঘরের বাকি কাজগুলো করতে। বৃহস্পতিবার আজ, মনি আজ বেলা করে ঘুমোচ্ছে, অসুস্থ হয়তো, তাই তার এত ছোটাছুটি করতে হচ্ছে। নয়তো নাস্তার সিয়াশাই তৈরি করে মিনি পড়ছে। সে এক ছুটে সাইপের ঘরে চলে গেল। এই বাড়িতে এসেছে থেকে দেখছে সাইপ প্রতি বৃহস্পতিবার চাচির সব পোশাক ব্যবহৃত জিনিস ধুয়ে মুছে পরিপাটি করে রাখে, তাই সে সাহায্য করতে যাচ্ছে। অন্ধকারাচ্ছন্ন ঘর, বিছানায় কেউ নেই। সে ভেতরে ঢুকে গেল। এই বাড়ির প্রতিটা কোণে কোণে সে নিঃসংকোচে চলাফেরা করে। এই সুযোগটাও এই বাড়ির লোকেরাই করে দিয়েছে। শুধু সংকোচ ভয় হয় তার নিজের ঘরে যেতে, যেখানে হুলোবিড়াল ওত পেতে থাকে নিংটি ইঁদুরকে খপ করে ধরার জন্য। সাইব ইতিমধ্যে সব কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে ফেলেছে। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, তার মানে চাচা বাথরুমে। সে চটজলদি ঘরটা গুছিয়ে নিতে লাগলো। বিছানায় এলোমেলো কাপড়গুলো গোছাতে গেলে তার ভুরু কুঁচকে যায় সাইপের বালিশের কাছে থাকা পোশাকটি দেখে। সে দুহাতে চোখের সামনে মেলে ধরল পোশাকটি। অত্যাধিক পরিমাণে ঢিলেঢালা একটি ফ্রক। কি করছো মৃন্ময়ী? সিয়াশার ঘুমো ঘুমো কণ্ঠে মিনময়ী হক চুকিয়ে গিয়ে তার দিকে তাকায়। এলমেলো ফোলা ফোলা মলিন মুখে দাঁড়িয়ে আছে দরজার কাছে। সে মৃদু হেসে হাতের পোশাকটি দেখিয়ে বলে, এটা দুলাভাইয়ের বিছানা পেলাম। আপার মনে হয় চাচা হয়তো সবসময় সাথে নিয়ে ঘুমায়। সিয়াশা এগিয়ে এসে মিনময়ীর হাতের পোশাকটি নেড়েচেড়ে দেখল। ম্যাটারনিটি ফ্রক, এটা তার মায়ের হয়তো। সে কপাল কুঁচকে বলল, একটা মাম্মার মনে হয়, কিন্তু আমার জন্মের সময়কার পোশাক পাপা এখনো রেখে দিয়েছে। তনধ্যে সাইব ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হলো। মেয়েদের ঘরে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে? তোমরা দুজন এভাবে দাঁড়িয়ে আছো যে? এমনি আপনার ঘরটা গুছাচ্ছিলাম, কিন্তু আপনি তো সব আগে থেকেই করে রেখেছেন। তোমরা এখন জীবনের স্বর্ণালী সময়টাতে আছো। অযথা ঘরের কাজে সময় অতিবাহিত না করে জীবনটাকে উপভোগ করো। এগুলোর চিন্তা তোমার করার দরকার নেই। আমি এখন অনেক শক্তি সামর্থ্যবান আছি, বুঝলে?
আপনি তো আমায় নিজের মেয়ে বলেন, তবে মেয়েরা থাকতে আপনি কেন করবেন এগুলো? বাবাদের কাজ করায় মেয়েদের জীবনে স্বর্ণালী সময়ে কোনো ঘাটতি পড়ে না, বরং আরও পরিপূর্ণ হয়ে ওঠে জীবনের মানে। দেখলে বাচ্চা, আমাদের মৃন্ময়ী একেবারে গিন্নি হয়ে গেছে। বলতে গিয়েও বলতে পারল না সাইব। তার দৃষ্টি থমকায় সিয়াসার হাতের পোশাকটি দেখে। অপ্রস্তুত ভঙ্গিতে টেনে নিল সেটি সিয়াসার হাত থেকে। সিয়াসা খানিক ভরকায়। কি হলো, ওটা নিলে কেন? সাইব অপ্রস্তুত হেসে বলল। সিয়াসা ভুরু কুচকে যায়, কারণ বাবা ওয়াশিং মেশিনে দেবে বলে আবার কাবারে ঢুকিয়ে রেখেছে ফ্রকটা। সাইব ফিরে আসলে চোখে বাঁধে মেয়ের এলোমেলো অবস্থা। মুখ চোখ কেমন ফোলা ফোলা লাল হয়ে আছে। সে বিচলিত হয়ে মেয়েকে কাছে টেনে নিল। কি হয়েছে বাচ্চা, চোখ মুখের এই অবস্থা কেন? শরীর বেশি খারাপ লাগছে? গতকাল রাতেও তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো খারাপ লাগছে বলে, বাবাকে বললে না তো কিছু? মিনময়ীও খেয়াল করলো সিয়াসার চোখে মুখে তেমন সতেজতা চপলতা নেই। সিয়াসা মলিন হেসে বাবার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। সাইব অন্ধকার মুখে মেয়ের মাথায় হাত বুলাতে লাগলো। তেমন কিছু না পাপা, ভালো লাগছিল না, মাথা ভার হয়ে আছে, তাই তোমার কাছে এসেছিলাম একটু ঘুমোতে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি মাথা টিপে দিচ্ছি। প্রয়োজন নেই, তোমার বিকেলে ফ্লাইট, অনেক কাজ বাকি, সেগুলো করো। আমার কোনো কাজ নেই, তুমি শুয়ে পড়ো। তোমার মাম্মার জামা কাপড়গুলোই শুধু ধুয়ে রাখতে হবে, আর কিছু না। মৃন্ময়ী, তোমার এগুলো আর করার দরকার নেই। তুমি গিয়ে তোমার জাজরেল শ্বশুরকে খাবার দাও। সকাল 10টায় তার ওষুধ আছে, খাওয়ার পরে। ওষুধ না খেলে অসুস্থ হয়ে সে আমার ঘরে এসেই তাণ্ডব করবে। সাইফের কথায় মিনময়ী খিলখিল করে হেসে উঠল। চাচা আর তার শ্বশুর পায়ে পায়ে ঝগড়া করে সারাদিন। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে সাইফ। বুকের মাঝে রয়েছে আদুরে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তার বেঁচে থাকার কারণ। বাবার বুকে চুপটি করে শুয়ে আছে সিয়াসা। সাইফ অনবরত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। ঘুমাতে চেয়েও ঘুমাতে পারছে না সিয়াসা। মনের ভিতর দ্বন্দ্ব চলছে। সে চাই বাবাকে দর্পণের ব্যাপারে বলতে, খোলাখুলি আলোচনা করতে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। গতকালের আশরাফের ওই কথার পর বাবা যদি না মানে তাহলে কি হবে? নিজের সাথে দ্বন্দ্বে পেরে উঠল না সিয়াসা। বাবার বিকালে ফ্লাইট, ব্যবসায়িক কাজে অস্ট্রেলিয়া যেতে হবে 7 দিনের জন্য। এত অল্প সময়ে বাবাকে এমন কথা বলে পরিস্থিতি অস্বাভাবিক করা উচিত হবে না। বাবা ফিরলে তাকে সময় নিয়ে বুঝিয়ে বলবে। আবারও শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। আই উইল মিস ইউ পাপা। পাপা, মাত্র 1 সপ্তাহের জন্য যাচ্ছি। চোখের পলকে পেরিয়ে যাবে সময়। নিজের খেয়াল রাখবে, গাড়ি ছাড়া কখনোই বের হবে না। আর যেদিন হাসপাতাল থেকে আসতে দেরি হবে সেদিন আশরাফকে বলবে, সে তোমায় গিয়ে নিয়ে আসবে। আই এম নট এনিমোর বেবি। হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছো, এখন পাত্র দেখা শুরু করতে হবে। বলেই সাইফ আলগোছে হেসে উঠে মেয়ের নাকের ডগা চেপে দিল। সাথে সাথে নাকের ডগা লাল হয়ে উঠল। সিয়াসা কপাল কুঁচকে বিরক্তি নিয়ে দৃষ্টি নিক্ষেপ করে বাবার দিকে। নাক চেপে ধরা তার মোটেও পছন্দ নয়। সেন্টার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে আশরাফ, কোমরে তোয়ালে পেঁচিয়ে রাখা। এছাড়া আদ্য প্রান্তে কোনো পোশাক নেই দেহে। পোশালে হাত দুটো বাড়িয়ে দিতেই রুগ্ন হাতটি মনোযোগ সহকারে হাত দুটো তো ময়শ্চারাইজার মাখতে লাগলো। তার মাঝে তার বুঝে আসে না ছেলে মানুষের এত ঢং আসে কোত্থেকে। সে তো সরিষার তেল মেখে বসে থাকে হাত পা মুখ সব জায়গায়। ময়শ্চারাইজার মাখা শেষ হলে আশরাফ মাথা এগিয়ে দিল। মিনময়ী নিজের মনের মতো করে কর্নার সিধি করে চুলগুলো সেট করে দিল। একদম ক্লাস 2তে পড়া বাচ্চাদের মতো হাবাগোপা ভদ্র ছেলে লাগছে আশরাফকে। আশরাফ নিজের এই রূপ দেখে রীতিমতো হাই হুতাশ করে উঠল, তবুও প্রকাশ করছে না কিছু। চুপচাপ দাঁড়িয়ে আছে। পরপরই শার্ট আর টাই এগিয়ে দিল। মিনময়ী শার্টটাও পরিয়ে দিল। তবে বিপত্তি বাদে টাই বাদ থেকে সে মিনমিন করে বলল, আমি টাই বাঁধতে পারি না। আমি দেখিয়ে দিচ্ছি, সেভাবে করবে। আশরাফ নিজের গলায় টাই বেঁধে দেখিয়ে দিল কিভাবে টাই পরতে হয়। দেখানো শেষ হতেই মিনময়ী হাসি মুখে বলল, বুঝেছি, আগামীকাল থেকে এভাবে বেঁধে দেব। আজ তো আপনি নিজেই বেঁধে ফেলেছেন। আশরাফ মেয়েটির দিকে সরু দৃষ্টিতে তাকায়। মেয়েটির হাসি মুখে জামা ঘষে দিয়ে টাইটা খুলে তার হাতে ধরিয়ে দিল। মিনময়ীর রাগ হয়, টাইটা তো পরাই ছিল, আবার খোলার কোনো প্রয়োজন ছিল?
তাকে সব স্বাস্থ্যকর ফন্দি। সে ধপধপ পায়ে ঘরে কোণে রাখা একটা টুল নিয়ে আসলো। সেটির উপর দাঁড়াতেই গুরুগম্ভীর গলায় আশরাফ বলল, ওটা যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো। মিনময়ী বোকাশোকা চাহনিতে তাকায়। টুলটা আগের জায়গায় রেখে আসতেই বলিষ্ঠ হাত কোমরে চেপে জাগিয়ে তুলল। মিনময়ীর কাছে এগুলো রং তামাশা ছাড়া আর কিছুই না। তবুও স্বামীর এই রং তামাশায় তাকে সায় দিতে হবে, নয়তো সালিশি ব্যবস্থা করবে যে। মিনময়ী মনোযোগ দিয়ে টাই বাজছে, আর একজোড়া চোখ তাকে খুঁটে খুঁটে দেখছে। ক্ষণকাল বাদেই গমগমে কৌতূহল মাদকতায় আচ্ছন্ন কণ্ঠে শোনা যায়, ইঁদুর ছানাদের এত সুন্দর কেন হতে হবে? তারা তো নিজেদের দোষেই নিজেদের পতন ডাকছে। এত সুন্দর লোভনীয় ইঁদুর চোখের সামনে ঘোরাফেরা করলে কোনো বিড়ালের নিয়ত ঠিক থাকবে? নেহাতি আমি সকলের থেকে আলাদা, নয়তো তোমার খবর ছিল। মিনময়ী অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায়। এই লোক আর কি বাকি রেখেছে তাকে জ্বালানোর, যে এমন ভাবও নিচ্ছে? সে কোনো কথা বলল না। আশরাফ নিজের মতো করে এটা সেটা অদ্ভুত কমপ্লিমেন্ট করতে লাগলো। 7টায় বাইক লোক সবকিছু ঠিকঠাক হয়ে গেলে মিনময়ী আশরাফের দিকে উৎসুক তাকায়। জার্মানি সে কি এবার যেতে পারে? তবে আশরাফের হেলদোল নেই। সে নিজ কাজে মগ্ন। সে এক একে প্যান্ট, বেল্ট আর সবচেয়ে ছোট পোশাকটি হাতে নিল। মিনময়ীর চোখ এবার খুলে পড়ার জোগাড়। সে তড়িঘড়ি করে ভয়ের তো দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল, এখন কি এগুলোও পরিয়ে দিতে হবে? মিনময়ীর কথাই আশরাফ তার দিকে ঘুরে তাকায়। মেয়েটা এখনো এখানে? সে তো ভেবেছিল কাজ হওয়ার আগে মেয়েটি দৌড় দিবে। সে ধীরে ধীরে মেয়েটির নিকটে চলে গেল, একদম নিকটে। ফিস ফিস করে বলল, তুমি দিতে চাইলে দিতে পারো, আমি মাইন্ড করবো না। আফটার অল ইঁদুর আর বিড়াল একে অপরের সাথে জন্ম জন্মান্তর গভীর সম্পর্ক। একে অপরের শত্রু? মিনময়ীর কথাই আশরাফ হেসে উঠল। ফের একইভাবে ফিস ফিস করে বলল, বিপরীত পক্ষের শত্রু যদি এত সুন্দর হয়, তবে ধনুকের বাণ নয়, চুমুর বাণ দিয়ে তার বুকের বাঁ পাশে আঘাত করব। দেখেছ আমি কত দয়ালু, শত্রুকে না মেরে চুমু খাচ্ছি। মধ্যকার দূরত্ব নিশ্চিত হতে মেয়েটি ছটফটিয়ে উঠল। মনি হাসপাতালে যাবে, তাকে নাস্তা দিতে হবে। কোথায় যাবে? আরেকটা দায়িত্ব বাকি আছে, সেটা কি করবে? 3 নাম্বার দায়িত্ব তো আপনি বাড়িতে ফিরলে। বাইরে যাবার আগে গুড বাই কিস দিতে হয়, জানো না? এটা না দিলে ব্যবসায় আয় উন্নতি হবে না। কই, এটা তো খাতায় ছিল না। সবকিছু খাতায় থাকতে হবে নাকি? খাতায় তো বাচ্চা ডাউনলোড করার কথাও নেই। তার মানে কি আমি বাচ্চা ডাউনলোড করব না? 100 বার করব। তাই এদিকে মনোযোগ না দেয়াই ভালো। তোমায় যেটা করতে বলেছি সেটা করো। আশরাফের কথা শেষ না হতেই শুকনো ওষ্ঠ ছুঁয়ে গেল তার ডান গাল। সামনে মেয়েটি ছুটে পালায়। আশরাফ হো হো করে হেসে উঠল মিনময়ীর কাজে। তার বউ যেন সবসময় এমন বোকাশোকা থাকে, সে নিজের মতো করে করে নেবে। বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে মিনময়ী। এই লোক তো মহা ধুরন্ধর, সকাল থেকে তাকে এভাবে চালাচ্ছে। তাতে তো ভালোবাসা হতে বেশি সময় নেবে না। এমনিতে সে দুর্বল, রুগ্ন হোক সেটা দেহে কিংবা মন। কর্মরে শব্দে সুবিধার তন্দ্রা আচ্ছন্ন ভাব কেটে যায়। চোখে মুখে বিরক্তিরেশ। হঠাৎ ঘুমের মধ্যে এমন শব্দ কোত্থেকে আসে? হাসপাতালের মধ্যে বুকের উপর রাখা বইটা এখনো সেখানেই আছে। বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। ফের কর্মরে আওয়াজে সে মেজাজ খারাপ করে নিজের থেকে দুহাত দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে তাকায়। অ্যাপ্রন পরিহিত এক ডাক্তার হাতে বিস্কিট, সেই খাচ্ছে এমন কর্মর করে। সুবেদারকে উঠতে দেখে নমিতা এগিয়ে আসলো, উৎকণ্ঠার সাথে বলল, আরে আপনি উঠে গিয়েছেন? আপনার রিপোর্ট দেখলাম মাত্র। রিপোর্ট তো একদম নর্মাল এসেছে, শুধু বাহ্যিক ইনজুরি, ওটা সেরে যাবে। আমি তো রীতিমতো অবাক, এত তাড়াতাড়ি সুস্থ হলেন কি করে? এটা শরীর নাকি পিওর কড়াই কাঠ? সুবেদারের বাহু চাপড়ে বলল নমিতা। সুবেদার শীতল দৃষ্টিতে তাকায় নমিতার দিকে। বেশ শান্ত স্বরে জিজ্ঞাসা করল, বিস্কুট খাচ্ছেন? খিদে পেয়েছিল অনেক, এখন ক্যান্টিনে যাওয়ার সময় নেই, তাই হাঁটছি আর খাচ্ছি। ও, আমি ঘুমের মাঝে ভেবেছিলাম জোজো হাড্ডি কি করছে। সহসা নমিতার হাত মুখ থেকে গেল। মুখ থমথমে লাল হয়ে উঠল, কেননা এই জোজো হলো তাদের বাড়ির ওলার কুকুরটা, যে এমন শব্দ করে হাড় চিবায়। সুবেদার মুখভঙ্গি তখন একদম স্বাভাবিক। ঠোঁট ছিঁড়ে হাসি বের হতে চাইল, সে বের হতে দিচ্ছে না। প্রাপ্তকাল শুরু থেকে বান্দরবান সেনানিবাসের কোনায় কোনায় গাম্ভীর্যতা, কর্মব্যস্ততায় মুখরিত হয়ে আছে।
সৈন্য থেকে শুরু করে অফিসাররা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে নিজ দায়িত্ব পালনে। বিজিবির কর্মকর্তাদেরও আজ দেখা মিলছে সেনানিবাসে। কারাগারে ধুলোময় অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কালচে দেওয়াল থেকে দাবাদাহের স্ফুলিঙ্গ ঠিকরে বের হচ্ছে। সেই সাথে কারাগারের ভেতরকার আত্মচিৎকার মিলেমিশে একাকার হয়ে এক গমগমে পরিবেশ সৃষ্টি করছে। নিস্তব্ধতা ভঙ্গ করে ফের হাতের তালু ছেদ করে ড্রিল মেশিনটা নলাকার ধাতব ড্রিল বিউটটি এপার ওপার চলে গেল। ড্রিল বিট থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ে। চেয়ারে বাঁধা ব্যক্তিটি গগন বিদারী চিৎকার করে উঠল। রুদ্ধশ্বাস আটকে রাখা ব্যথিত কণ্ঠে হড়বড়িয়ে বলল, বলছি ওটা থামা। দিলজার থামিয়ে দেয় মেশিনটা। আধপুরো লোকটি বলতে শুরু করে। কারাগারের এক পাশেই একজন টাইপরাইটার দৃষ্টি অবিচল রেখে সমানতালে টাইপ করে যাচ্ছে। গতকাল হামলায় এই লোকটিকে তারা আটক করে, যে কিনা হামলাকারীদের লিডার ছিল। শেষ রক্ষা হবে না এটা বুঝতে পেরে আধপুরো লোকটি গড়গড় করে সব বলে দেয় যতটুকু তার জানা রয়েছে। অসহ্য ব্যথায় জর্জরিত দেহটিতে আর সহ্য ক্ষমতা না থাকায় আধপুরো লোকটি অনুনয় করে বলল, আমি যতটুকু জানি সব বলে দিচ্ছি, এবার ছেড়ে দিন। আর আমি কিছু জানি না, আমাকেও শুধু কাজ দেওয়া হয় আর আমরা সেই কাজ সম্পূর্ণ করি ঠিকঠাকভাবে। এটা আমাকে নিয়ম। এর বাইরে ক্যাডাই করাইতেছে, ক্যান করাইতেছে, এগুলো আমরা জানি না। জানার কোনো দরকার নেই, আমাকেও ঠিকমতো টাকা পাইলে হয়। বহু বছরের অভিজ্ঞতায় দিলজার এতটুকু বুঝলো লোকটা যা বলেছে সত্য বলেছে। আগামীকাল এক সপ্তাহে দেশের 12 জায়গায় হামলা হবে এবং কোথায় কোথায় হবে এতটুকু জানতো সে। সবটুকুই বলেছে। দিলজার ড্রিল মেশিনটা পাশের টেবিলে রেখে বলল, কিন্তু তোরা কোন লোকাল ক্রিমিনাল না, তোরা পাড়ার আমদানি কাজ করে বেতনভুক্ত কর্মচারী। তোদের মালিককে। মাথায় তাজা রক্ত লেপটে আছে, ঠোঁটের কোণা থেকে গড়িয়ে পড়ছে চর্মপোড়া আধপোড়ো লোকটির। শারীরিক যন্ত্রণায় নুয়ে আসছে দেহ। গতকালের পর থেকে এই পর্যন্ত ড্রাগস নেওয়া হয়নি। ড্রাগস নেওয়া থাকলেও হয়তো এত কষ্ট হতো না। সে মিনতি সুরে বলল, আমি তারা কখনো দেখি নেই স্যার। বসের আন্ডারে একাধিক অ্যাসিস্ট্যান্ট কাজ করে, এসব ছোটোখাটো হামলা তাদের নির্দেশনায় হয়। আমি আর কিছু জানি না স্যার, আমার ছাইরা দেন। বাড়িতে মা, বউ, একটা মাইয়া আছে। আয় করে একমাত্র মানুষ আমি। মইরা যাইব না খাইয়া স্যার, আমার কিছু হইলে। দিলজার নীরবে হেসে উঠল। হাতের লাল তরলগুলো ন্যাপকিনের সাহায্যে মুছতে মুছতে বলল, অগণিত খুন, চাঁদাবাজি, অবৈধ দখলদারি, 12টা ধর্ষণ পুলিশের খাতায়। প্রকাশ্য রয়েছে আর 6টি ধর্ষণ, তার মধ্যে 2 জন শিশু, একজন 8 বছরের আর একজন 12 বছরের। তকনির কথা মনে ছিল আমার? বলতে বলতে দিলজার একজন সৈন্যকে কিছু ইশারা করলো। দুজন সৈন্য কক্ষটির একদম কিনারে রাখা কফিনটা নিয়ে আসে। সেটি খুলে মুখ দৃশ্যমান করে লোকটিকে বল, দেখ তো এটাকে চিনিস ম্যান্টি? পরে লোকটি আধো আধো চোখ মেলে তাকায় কফিনটার ভেতরে থাকা নিথর দেহটিকে। তবে তার চোখে আধো আধো ভাব কেটে যায় মৃত ব্যক্তিটির মুখ দেখে। দিলজারের বুঝতে অসুবিধা হয় না পরে লোকটি এতক্ষণ তার সাথে অভিনয় করেছে। রেগে ঘাড়ের কাছে সজোরে এক আঘাত করলো। শালা, সেনাবাহিনীর হাতে লেগেছিস, বেঁচে ফিরতে পারবি কিনা সন্দেহ। তারে তুই আবার আমার সাথে মিথ্যা বলছিস। কলেজা আছে তোর? আমি সত্যি বলছি স্যার, আমি আরে চিনি না, শুধু একবার দেখছি, তাও বহু বছর আগে। কে তা? কোথায় রেখেছিস? অনেক বছর আগে বান্দরবানে দেখছিলাম। আমাকে যে কাজ দিছে সে বলছে সে নাকি আমাকে বস। এই মরণ যন্ত্রণা থেকে মুক্তি পেতে আজ গোটা সবটা বলবি। প্রিন্টার থেকে সাদা কাগজগুলো গুটি গুটি বনে সেজে উঠল। গুটি গুটি বননে ছাপা কাগজটি সেনানিবাস সকল কর্মকর্তাদের ব্যস্ততা আরও বাড়িয়ে দিল। 12টি জেলা নিরাপত্তা বাহিনীর কাছে মেল পাঠানো হয়েছে। সকল জেলার নিরাপত্তা বাহিনী সহ 8টি সেনানিবাসের সৈন্য, বিজিবি সদস্যরা সহ সকলকে কর্পোরেটের আয়ত্তে আনা হয়েছে। নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে পুলিশ সদস্যদের তৎপর সচেতন করা হয়েছে। যেখানে লিড কমান্ডার দর্পণ এহসান সততার ন্যায় মূর্ত প্রতীক, সেখানে ক্ষুব্ধ কর্পোরেশনকারী অফিসাররাও জোরপূর্বক সচেষ্ট হয়ে উঠেছে। মেকি দায়িত্বশীলতার প্রকাশ করতে হচ্ছে। পরনে খাকি প্যান্ট, সাথে ইনফর্মাল টি শার্ট, ঘেমে জুবুথুবু হয়ে উঠেছে। বলিষ্ঠ সুগঠিত দেহটি চেয়ারে এলিয়ে তীক্ষ্ণ দৃষ্টি পর করে যাচ্ছে।
টি টেবিলের অপর পাশে ঘাড় চুলকাতে থাকা ব্যক্তিটির দিকে। চোখে মুখে সতেজতা, সুস্থতা। গতকালই রিহ্যাব থেকে আনা হয়েছে। চেয়ারে মেখি ভদ্র সভ্যের ছাপ পড়েছে। ছোট্ট টেবিলের উপর দুটো ফোন। মধ্যবয়স্ক লোকটি ঘাড় চুলকাতে চুলকাতে দর্পণের দিকে দৃষ্টি ফেল, বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ ফ্যাশন করবি? এভাবে চাই আসোচ কেন? পছন্দ হয়েছে? ইঞ্জিনের সমস্যা টমস্যা আছে নাকি? বলে নিচেই ফিক করে হেসে উঠল লোকটি। খানিকক্ষণ বাদেই আবার বিরক্ত হয়ে বলল, সিগারেট তো আছে নাকি? থাকলে প্যাপে পাস কর। এমন চুপচাপ বসা যায়? এখন আবার একা বলিস না আমি সততার নজর স্থাপন করে এসেছি। আমি সিগারেট খাই না। দর্পণ নির্বিকার চিত্রে পকেট থেকে লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে টি টেবিলের উপর রাখলো। লোকটি তড়িৎ গতিতে সেটি হাতিয়ে নিল। প্রগাঢ় হেসে বলল, যাক, তোর মধ্যে তো পুরুষ মানুষের কোনো শোভা পাওয়া গেল। এখন কি বলবি? প্যারাতেরি বর নয়তো তোর বলার আগে আমি ফুরুত। সেকেন্ডের মাঝেই দু ঠোঁটের মাঝে চেপে অস্থিরভাবে ফুক টানতে লাগলো সে, যেন জন্মের তৃষ্ণা নিবারণ করছে। দর্পণ নিজের হাতের কাগজটি মিলল, সেদিকে দৃষ্টি রেখেই বলল, শফিউদ্দিন নিজাম, আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত দুবাই প্রবাসী। 1 বছর আগে একবার দেশে এসেছিলি এবং এইবার 1 সপ্তাহের জন্য। এইবার এসেছি বহুদিনের জন্য। তোকে মারবো, আবার টেস্ট বন্ধ করে দেশের পরিস্থিতি শিথিল করে তারপরে যাব। অনেক কাজ রে ভাই। আর তুই আমাকে এখানে আটকে রেখে রিহাবে পাঠিয়ে সময় নষ্ট করছিস। তোর কপালে তো শান্তির মরণও জুটবে না, শালা পুরা কপাল। নিজাম ঘাড় চুলকাতে চুলকাতে লাগলো। বেজায় মেজাজ খারাপ তার। সেই কতক্ষণ যাবৎ চেয়ারে সং সাজিয়ে বসিয়ে রেখেছে। কেন করেছিস এসব? দর্পণ শান্ত গলায় জিজ্ঞেস করল। নিজাম যেন মজা পেল বাচ্চা বাচ্চা প্রশ্নে। সে খিক করে হেসে উঠল। সে রসিকতার কণ্ঠে বলল, পিনিক পাই টাফা পাই তাই করি। শালা তুই তো ভালো শান্তশিষ্ট থাকতে পারিস। ওই সাইদ তো খালি ফুসফুস করতো, একটু শান্তভাবে কথা বলতে পারতো না। যেটাকে হাতের কাছে পেত না মেরে ছাড়তো না। ওটার বিনে জোশ ছিল বেশি। একটা কথা শুনবি? তোর এই শান্তশিষ্ট স্বভাবের কারণে তুই এখনো জীবিকা আছোস। নয়তো সাহেবের মতো চতুর হলে রেয়াই ছিল না। তোর 1.5 বছর লেগেছে আমাদের কাছে পৌঁছাতে, আর সাহেবের মাত্র 6 মাস। সাইব চৌধুরীর নাম শুনলেই ইদানিং দর্পণের বুকটা কেঁপে ওঠে। কেননা সাইব চৌধুরীর সবচেয়ে সুন্দর একটা অংশ যে এখন তার রীতিস্পন্দন। ক্যারিয়ার এই পর্যায়ে এসে যে সে বারবার ভুল করছে। মেয়েটির সান্নিধ্য পাওয়ার লোভ সামলাতে পারেনি। এখন আফসোস হচ্ছে কেন সে মেয়েটিকে নিজের সাথে জড়ালো। বলা বাহুল্য, এ পর্যন্ত আসতে সাইব পরোক্ষভাবে তাকে পথ দেখিয়েছে। সাইব পথ দেখিয়েছে, সে সেই পথে চলেছে যার জন্য আজ সে এখানে পৌঁছাতে পেরেছে। এত ক্ষমতাবান একজন কর্মকর্তা নিজেকে কাপুরুষ প্রমাণ করে লুকিয়ে তাকে সাহায্য করেছে। এর কারণ আন্দাজে করলো সে যে শতভাগ নিশ্চিত তার আন্দাজে সঠিক। গরম নিঃশ্বাস বেরিয়ে আসলো নাসার রন্ধ্র থেকে। নিঃশ্বাসের সাথে একটি নামই ভেসে বেড়ায়। সিয়াশা আশা চৌধুরীকে কিভাবে চিনিস? দর্পণের কথায় নিজাম তার দিকে দৃষ্টিপাত করে। চোখে চোখ পড়তেই চোখ মেরে বলল, যেভাবে সিয়াশা চৌধুরীকে চিনি